কিন্তু শেখ মুজিব তো ৭৫ পর্যন্ত টিকতে পারলেন, তারপরে ব্যর্থ হলেন। শেখ মুজিব তো নানানভাবে বিতর্কিত হয়েছিলেন। জনপ্রিয় শেখ মুজিব থেকে অত্যন্ত অজনপ্রিয় শেখ মুজিব হিসেবে তিনি পরিণত হয়েছিলেন, এটি তো সত্য। উবায়দুল কাদের পালিয়ে যাচ্ছে, এক্ষেত্রে কি আসিফ, নাহিদ, মাহফুজ আলম তাকে কি দায় নিতে হবে না? বিশেষ করে জাতীয় ঐক্যমত সৃষ্টির ক্ষেত্রে এই সরকারের কোনো ভূমিকা নাই। ৭১-এর পরে যেমনিভাবে শেখ মুজিবের নেতৃত্বে স্বাধীনতাকে তারা দখল করেছিল, ঠিক একইভাবে ২৪-এও এই বিপ্লবকে আজকে দখল করা হয়েছে। এই ছবিকে কেন্দ্র করে যদি আসলে ছাত্রলীগ বানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী ছাত্রলীগ, এবং একই সাথে আওয়ামী লীগের যারা নিরীহ কর্মী এবং সাধারণ সমর্থক যারা রয়েছে, আমি মনে করি তাদের নাগরিক অধিকার থেকে কোনোভাবে বঞ্চিত করা যাবে না। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত সমকাল সংলাপে। আমাদের আজকের অতিথি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি বিভিন্ন সময় আমরা দেখেছি যে রাজপথে ছিলেন, লড়াই সংগ্রাম করেছেন মূলত একটি বৈষম্যহীন সোনার বাংলাদেশ গড়ার জন্য, এবং বর্তমান সময়ে তিনি তার রাজনৈতিক দল এবং তার ব্যস্ততা কেমন যাচ্ছে সেসব নিয়ে কথা বলবো আজকে। আমাদের স্টুডিওতে এই মুহূর্তে হাজির হয়েছেন রাশেদ খান। শুরুতেই ভাই আপনাকে সমকাল স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। একটু শুরুতে আসলে জানতে চাও যে আপনার দল গণ অধিকার পরিষদ বিভিন্ন সময় আমরা দেখেছি যে আপনারা রাজপথে ছিলেন, নানান দাবির কথা বলেছেন, এবং আপনাদের দলের বর্তমান পরিস্থিতি কি এবং আপনাদের ভাবনাটাকে কি নিয়ে আপনারা ব্যস্ত আছেন? ধন্যবাদ। সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমরা এই মুহূর্তে রাষ্ট্র গঠনে কাজ করছি। বিশেষ করে যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের পরে রাষ্ট্র সংস্কার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ স্বাধীনতার এই ৫৩-৫৪ বছরে আমরা আসলে রাষ্ট্রের যে কাঠামোগত পরিবর্তন এবং জনগণ কেন্দ্রিক একটি দেশ, সেটি কিন্তু আমরা করতে পারিনি। আমরা দেখেছি যে যখন যে সরকার ক্ষমতায় এসেছে, সেই সরকার আসলে রাষ্ট্র সংস্কারের দিকে মনোযোগ দিতে পারেনি বা দেয়নি, নানান কারণ থাকতে পারে। বিশেষ করে এই আওয়ামী লীগের যে ১৫ বছর, সেখানে আমরা দেখলাম যে তারা কিভাবে জনগণের বিরুদ্ধে গিয়ে ক্ষমতায় থেকেছে। ভোটাধিকার হরণ করা, এরপরে আপনার ন্যায় বিচার ধ্বংস করা, বিচার বিভাগকে ধ্বংস করা, এরকম নানান সংকট কিন্তু বাংলাদেশে তারা তৈরি করেছিল। তো এই সমস্যাগুলো দূর করার জন্য তো আমরা প্রায় ৭ থেকে ৮ বছর লাগাতার যে লড়াই, সেই লড়াই আমরা করেছি। আপনি নিশ্চয়ই জানেন যে ২০১৮ সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলন থেকে আমাদের যে যাত্রা সেটি শুরু হয়েছে, এবং ২০২৪ সাল পর্যন্ত আমরা একটানা লড়াই চালিয়ে গিয়েছি। এবং এই লড়াইয়ের প্রত্যক্ষ সাক্ষী আপনি নিজেও। যখন ৭ জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচন যখন আওয়ামী লীগ সফলভাবে করলো, আপনি দেখেন যে তার আগে ২৮ অক্টোবর থেকে লাগাতার আমরা রাজপথে পল্টনে ছিলাম, এবং আমরা আমাদের জীবনের উপর হুমকি থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের লড়াইটা চালিয়ে গিয়েছি। এবং ওই সময় সর্বপ্রথম গণ অধিকার পরিষদ যে স্লোগান শুরু করেছিল, হাসিনা মোদির নির্বাচন বর্জন করো জনগণ এবং ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ। এই যে হাসিনা মোদির নির্বাচন, এই স্লোগান কিন্তু বাংলাদেশে গণ অধিকার পরিষদের আগে কেউ দেয়নি, আপনি কোথাও খুঁজে পাবেন না। সাহস করে কিন্তু আমরা এই জিনিসগুলো আমরা জনগণের কাছে আমরা তুলে ধরেছি। আমাদের যে সংগ্রাম, এই সংগ্রাম করতে গিয়ে আপনি জানেন যে এই নির্বাচনের আগে আমাকে 2 বার তুলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে ডিজিএফআই বা গোয়েন্দা সংস্থা, বা তাদের যাওয়ার পথেও দেখলাম যে বাইকে বিভিন্ন সময় আপনাকে ট্র্যাক চাপা, আপনি স্ট্যাটাসও দিয়েছিলেন। জি, আমি সেটাই বলছি যে আমাকে নির্বাচনের আগে 2 বার তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানে তারা আমাকে গুম করতে পারেনি। এবং এই যে অভ্যুত্থান, বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন আবার নতুন করে ফিরে আসলো। 18 সালে আমরা এই আন্দোলন করেছিলাম। তো এই আন্দোলন শুরু হয়ে গেলে আমরা যেহেতু এখন জাতীয় রাজনীতি করি, আমি এবং আমাদের সভাপতি নুরুল হক নূর আমরা অনেকগুলো লাইভ করেছি, এবং সেই লাইভগুলো মানুষের কাছে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, ফেসবুকের লাইভ, এবং সেগুলো অনেক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে, ইউটিউব থেকে আমরা দেখেছি অনেকে শেয়ার দিয়েছে, অনেকে নতুন করে স্ট্রিমিং করেছে। মানুষের কাছে ব্যাপকভাবে আমাদের সেই কথাগুলো ছড়িয়ে পড়েছিল। এই কারণে যেটি হলো যে আমাদের সভাপতি নুরুল হক নূরকে গ্রেপ্তার করলো, এবং আমার বাসায় কিন্তু অভিযান চালিয়েছে 2 বার, একবার না 2 বার। আমি যখন আমাদের সভাপতি নুরুল হক নূরকে গ্রেপ্তার করলো, তখন আমি মনে করলাম যে আমার একটু অন্য জায়গায় পরিবর্তন করে থাকা দরকার। কারণ দলের 2 জন শীর্ষ নেতা একসাথে আটক হয়ে গেলে নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া, রাজপথের আন্দোলনের নেতৃত্ব দেওয়া, বা কীভাবে হাসিনা পতনের আন্দোলনকে ত্বরান্বিত করা, সেই কাজগুলো করা সম্ভবপর হবে না। আমরা কিন্তু এই আন্দোলন সংগ্রামে এইভাবে কিন্তু আমরা আমাদের ভূমিকাটা রেখেছি, এবং আপনি নিশ্চয়ই সাংবাদিক হিসেবে সেটা আপনি নিজেও জানেন। এখন আমরা যেটি করছি সেটি হলো যে এখন যেহেতু হাসিনার পতন শেষ হয়েছে,
এর মানে এই নয় যে গণ অভ্যুত্থান শেষ হয়ে গেছে বা বিপ্লব সমাপ্ত হয়ে গেছে। মাত্র একটি অধ্যায় আমাদের শেষ হয়েছে, সেটি হলো একটি জালিম সরকারের পতন। কিন্তু ওই জালিম সরকারের যারা প্রেতাত্মারা ছিল তারা কিন্তু এখন রয়েই গেছে। আপনি দেখেন যে এখনো পর্যন্ত শেখ পরিবারের একজনও গ্রেপ্তার হয়নি, এখনো পর্যন্ত আওয়ামী লীগের হাইকমান্ডের একজনও গ্রেপ্তার হয়নি। কারা গ্রেপ্তার হয়েছে? ওই হাসান মাহমুদ না, আপনার হাসানুল হক ইনু, এরপরে আপনার রাশেদ খান মেনন, এরপরে আপনার যারা খুবই দুর্বল, আপনার সাবেক শিক্ষামন্ত্রী ছিল আপনার দীপুমণি, এরকম কিছু পলক, এরকম কিছুকে ধরেছে। কিন্তু আসলে ধরা দরকার ছিল কাকে? উবায়দুল কাদেরকে। এই যে উবায়দুল কাদের, আপনার ওবায়দুল কাদেরের কথা বলেন, একটু শুনতে চাই যে ওবায়দুল কাদের বলা হচ্ছে বিভিন্ন মাধ্যম দিয়ে উনি গত মাস পর্যন্ত আসলে বাংলাদেশে ছিলেন, 8 তারিখ পর্যন্ত। তো এত কিছু হলো, এত মানুষ গ্রেপ্তার হলো, ওবায়দুল কাদেরকে কারা পার করে দিল, এই মুহূর্তে তিনি কলকাতায় আছেন শোনা যাচ্ছে। তো তার অবস্থান নিয়ে আপনিও অনেক সময় অনেক কথা বলেছেন। ওবায়দুল কাদের কিভাবে এতদিন বাংলাদেশে ছিলেন এবং উনি এখন কোথায়, এই বিষয়টা সরকার কি জানতেন না, বা আপনি কি বলবেন? দেখেন, ওবায়দুল কাদের আপনার গত 8 নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করেছেন এবং মানবজমিন যে তথ্য দিচ্ছে সেখানে তারা স্পষ্টভাবে উল্লেখ করেছে যে তিনি অত্যন্ত নিরাপদে ছিলেন, অত্যন্ত আরামে ছিলেন। এই শব্দগুলো কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে। আয়েশে ছিলেন, এই কথাগুলো। তিনি কোথায় ছিলেন? আমরা শুনেছিলাম যে সেনা হেফাজতে 626 জন আশ্রয় নিয়েছিল। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বারবার জিজ্ঞেস করেছি, বারবার মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের বক্তব্য দিয়েছি, সেই 626 জনের তালিকা প্রকাশ করেন। কিন্তু এখনও পর্যন্ত সেই তালিকা তারা প্রকাশ করেনি। আমার সন্দেহ লাগছে যে আসলে ওই তালিকার মধ্যে ওবায়দুল কাদের ছিল এবং আসাদুজ্জামান খান কামাল থেকে শুরু করে হাসান মাহমুদ, আরাফাত গং, জাহাঙ্গীর কবির নানক, আপনার হানিফ, তারপরে আপনার এরকম যারা ছিল আওয়ামী লীগের হাইকমান্ড, প্রত্যেকেই সেখানে ছিল বলে আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি বা শুনতে পেরেছি। আর আমার কথা হলো সেই মানুষগুলো কিভাবে পালিয়ে গেল। আর ওবায়দুল কাদেরের কথা তো বাংলাদেশের গণমাধ্যম স্পষ্টভাবে বলছে যে গত 3 মাস তিনি নিরাপদে বাংলাদেশে থেকেছেন। তা আমার কথা হলো যে ঠিক আছে, বাংলাদেশে পালিয়েছিল, ধরতে পারেননি, কিন্তু যখন ভারতে পালিয়ে গেল, আমাদের দেশের বিজিবি তারা কি করলো, গোয়েন্দা সংস্থা কি করলো, পুলিশ কি করলো, র্যাব কি করলো, এমনকি সেনাবাহিনী কি করলো, যৌথ বাহিনী কি করলো? এই যে যৌথ বাহিনী গঠন করা হয়েছে সেখানে তো সেনাবাহিনীও আছে। তার মানে কি? তার মানে দায় কিন্তু সবাইকে নিতে হচ্ছে। এই কথাগুলো আমাদেরকে স্পষ্টভাবে বলতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে আমরা জানতাম না ওবায়দুল কাদের যে বাংলাদেশে আছে। তাহলে আপনি জানতেন ওবায়দুল কাদের আপনার পালিয়ে গেছে? আপনি জানতেন তো? তো কোথায় পালিয়ে গেল? ভারতে? ভারতের সাথে আপনার কি কথা হয়েছে আমরা জানতে চাই। আপনি ভারত সরকারকে কি বার্তা দিয়েছেন যে ওবায়দুল কাদের থেকে শুরু করে হাসিনা বা যারা পালিয়ে গেছে তাদেরকে আমরা ফিরিয়ে আনতে চাই? আমরা তো শুনি না এই কথাগুলো এখনো পর্যন্ত। স্বরাষ্ট্র উপদেষ্টা এমন একজন ব্যক্তিকে বসানো হয়েছে, তিনি আসলে ঠিক মতন গুছিয়ে যেভাবে কথা বলতে হবে বা যেভাবে ভূমিকা রাখা দরকার, কি কি পদক্ষেপ নিচ্ছেন জনগণের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে হবে, আমরা তার কাছ থেকে এই ধরনের কোনো কথাবার্তা শুনি না। তিনি মাঝে মাঝে ম্যানম্যান করেন মানুষের সামনে এসে। হ্যাঁ, এইগুলো জনগণ শুনতে চায় না। ওবায়দুল কাদের পালিয়ে গেছে, এর দায় স্বরাষ্ট্র উপদেষ্টার। আমরা মনে করি ওবায়দুল কাদের পালিয়ে গেছে, এর দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে তাকে ওই ক্ষমতার চেয়ার থেকে সরে যেতে হবে। আমরা তার পদত্যাগ দাবি করছি। আপনি একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছেন এবং আমরা বিভিন্ন সময় দেখছি আসলে আইন শৃঙ্খলার বাহিনীও আসলে ঠিক সেভাবে যেভাবে কাজ করা দরকার সেভাবে কাজ করছে না, এরকম বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি, নিউজে আসছে ব্যাপারগুলো। তো আসলে এই যে 5 আগস্টে যে গণঅভ্যুত্থান হলো, এরপরে 4 মাস চলে গেল, এখনো কেন পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফোর্স করছে না? মানে গোড়ায় গলতটা আসলে কোথায়, কি বলবেন? ওই যে বললাম যে হাসিনা পালিয়ে গেছে এবং বিপ্লব কিন্তু শেষ হয়নি। তার মানে প্রেতাত্মারা এখনও ঘুরে ফিরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। এই যে ডিসি এসপি নিয়োগ দেওয়া হয়েছে, তারা কারা? তারা আওয়ামী লীগের তালিকার। আপনাদের এই সমকালেই কিন্তু সেই সংবাদ প্রকাশিত হয়েছে, আপনারাই কিন্তু সর্বপ্রথম প্রকাশ করেছিলেন। কিন্তু তার প্রেক্ষিতে কতটুকু ব্যবস্থা গৃহীত হয়েছে? আমার নিজের জেলা ঝিনাইদহ সদরে, সেখানে আমার জন্ম। দেখেন সেখানে কিভাবে মারামারি চলছে, কারা করছে? যারা গণতন্ত্রের পক্ষে ছিল, যারা অভ্যুত্থানের পক্ষে ছিল, যারা অংশ নিয়েছে তারাই। এই যে নিজেদের ভিতরে এখন বিভেদ চলছে, এখন ডিসি এসপির পক্ষ থেকে যে ধরনের কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেটি কিন্তু তারা নিতে পারছে না। এটি শুধুমাত্র ঝিনাইদহের চিত্র না, এটি সারা বাংলাদেশের চিত্র। আমি কক্সবাজারে গত 2 দিন আগে গিয়েছি, সেখানকার মানুষ আমার কাছে একই কথা বলছে যে এইখানে আসলে ডিসি এসপি সহ যারা আপনার প্রশাসনে তারা ফাংশন করছে না। এই চিত্র সকল জেলার। তার মানে কি এই সরকার যদি মনে করে যে আওয়ামী লীগের ডিসি, আওয়ামী লীগের এসপি, আওয়ামী লীগের প্রশাসন তাদের মাধ্যমে দেশ চালাবে, কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না।
সমস্যা আসলে এখানে যে ৭১-এর পরে যে ভুলটি হয়েছিল যে শেখ মুজিব পাকিস্তানের আমলাদের মাধ্যমে দেশ চালানোর ক্ষেত্রে এক ধরনের ভূমিকা রাখতে চাচ্ছিলেন যে পাকিস্তানের আমলাদের দিয়েই দেশটা চালাবো, কিন্তু শেখ মুজিব তো ৭৫ পর্যন্ত টিকতে পারলেন, তারপরে ব্যর্থ হলেন। তাকে যাই হোক হত্যা করেছে, তারই দলের লোকজন হত্যা করেছে, কিন্তু শেখ মুজিব তো নানানভাবে বিতর্কিত হয়েছিলেন। জনপ্রিয় শেখ মুজিব থেকে অত্যন্ত অজনপ্রিয় শেখ মুজিব হিসেবে তিনি পরিণত হয়েছিলেন, এটি তো সত্য। এবং দেখেন এখন আমরা দেখছি যে ডক্টর ইউনূস স্যারকে নিয়ে সমালোচনা শুরু হচ্ছে, এবং অন্যান্য উপদেষ্টা যারা আপনার আওয়ামী লীগের আমলে জনপ্রিয় ছিল তাদের কেউ কেউ এখানে আছে, তারাও কিন্তু অজনপ্রিয় হচ্ছে। এই যে এখন 3জন ছাত্র রয়েছে, এই 3জন ছাত্রদেরকেও দেখবেন 2 দিন পরে সমালোচনা সহ্য করতে হবে। এইটাই আসলে বলার রাশেদ ভাই, যে যারা 3জন ছাত্র উপদেষ্টা বর্তমানে আছেন, যারা রাজপথে ছিলেন, আপনারা একসঙ্গে ছিলেন রাজপথে, আপনাদের সঙ্গে ছিলেন তারা, তো এই বিষয়ে আসলে তারা কতটুকু উপদেষ্টার দায়িত্ব ঠিকভাবে পালন করতে মানে পারছে, আসলে এই বিষয়ে আপনি বলবেন কিনা? আমি সেটাই বলছি যে দায় কিন্তু ওই 3জনকেও নিতে হবে, বাকিদের তো অবশ্যই নিতে হবে। যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তাদের প্রত্যেককে দায় নিতে হবে। উবায়দুল কাদের পালিয়ে যাচ্ছে, এক্ষেত্রে কি আসিফ, নাহিদ, মাহফুজ আলম, তাকে কি দায় নিতে হবে না? যদি দায় না নিতে চান তাহলে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আজকেই সরিয়ে দিক, ছাত্ররা আমাদের সাথে বসুক, দলগুলোর সাথে বসুক, যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ, উবায়দুল কাদের পালিয়ে গেছে, তিনি নাকি জানেন না, তিনি এই কথা বলেছেন। তো 3জন এসে আমাদের কাছে বলুক, যারা অন্যান্য দল রয়েছে বলুক, এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আজকেই সরিয়ে দিক। যদি সরিয়ে না দেয় তাহলে তো তাদেরকেও দায় নিতে হবে। এই যে অন্যান্য উপদেষ্টা হয়েছে তারা কে কোথায় ছিল? 2-1জন হয়তো 2-1টা কথা বলতে পারে, কিন্তু যেভাবে ভূমিকা রাখার কারণে বিপ্লবী সরকারের উপদেষ্টা হওয়ার যোগ্য হওয়া যায়, সেই যোগ্যতা কি তাদের আছে? এইখানে যাদেরকে বসানো হয়েছে বন্ধু বান্ধবের সার্কেল, যারা হ্যাঁ একই সার্কেলের লোকজন সেখানে বসেছে, যারা এনজিও সেক্টরে একসাথে কাজ করতে তাদেরকে এখানে বসানো হয়েছে। আপনি অন্যান্য মানুষকে বাদ দিয়ে শুধুমাত্র আপনার এনজিও সেক্টরের মানুষজনকে দিয়ে আপনি এই যে একটি গভর্নমেন্ট গ্রহণ করলেন, এইটাকে তো পাবলিক এখন সমালোচনা করে বলছে এনজিওগ্রাম গভর্নমেন্ট, বলছে না এনজিওগ্রাম গভর্নমেন্ট বলছে, কেউ কেউ এনজিও গভর্নমেন্ট বলছে। দেখেন রাষ্ট্র পরিচালনা আর এনজিও চালানো কিন্তু এক না। তারা এনজিও চালানোর ক্ষেত্রে পারদর্শী, কিন্তু রাষ্ট্র পরিচালনায় তাদের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে, তাদের যোগ্যতার ঘাটতি রয়েছে, বিপ্লবে তারা ভূমিকা রাখে নাই, এই কারণে কিন্তু এখন সমস্যাগুলো হচ্ছে। এখন এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নাই, আপনার প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, দাম বাড়ছে, এটা কেন? মানে এতদিন পরে এগুলো মানে কেন হচ্ছে? মানে সমস্যাগুলো তো দিন দিন প্রকট হচ্ছে, এতে তো আসলে সরকারের উপর চাপ বাড়ছে। একজন ইংলিশ মিডিয়ামের ছাত্রকে, আমি যতদূর শুনলাম, একজন ইংলিশ মিডিয়ামের ছাত্রকে বাণিজ্য উপদেষ্টা বানানো হয়েছে। আমি একটি অনুষ্ঠানে একটু কাছাকাছি থেকে তার একটি কথা শুনেছি, তিনি বলছেন যে হ্যাঁ আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে, আমি এর থেকে আরও বড় জায়গায় আমি ছিলাম, বা আমার আরও বড় জায়গায় যাওয়ার সুযোগ থাকতো, এই ধরনের একটি কথা কিন্তু তিনি বলেছেন। তার মানে তিনি এই যে উপদেষ্টা হয়েছেন এটিকে নিয়েও আসলে তিনি সন্তুষ্ট না, কারণ তিনি একটি কোম্পানির মালিক। এই যে দেশ চালায় কারা? কোম্পানির মালিকরা, হ্যাঁ বড় বড় ব্যবসায়ী গোষ্ঠী। তা আমার কথা হলো যে এই যে ব্যবসায়ী গোষ্ঠীকে আপনি এইখানে বসালেন, উপদেষ্টা বানালেন একজন ইংলিশ মিডিয়ামের ছাত্রকে, আমি যদি ভুল না করি, ভুল হলে আমি দুঃখ চেয়ে নিচ্ছি অগ্রিম, কিন্তু আমার কথা হলো যে তাকে তো আমরা কখনো বিপ্লবে পাই নাই, কোনো একটি শব্দ শুনি নাই। এরকম একজন মানুষ যিনি গরিবের কষ্ট বুঝেন না, কোনোদিন বস্তিতে যাননি, খাবার কষ্ট ভোগ করেন নাই, কখনো কখনো মানুষের কষ্ট ভোগ করেন নাই, মানুষের কষ্ট দেখেন নাই, চোখের সামনে না খেয়ে মানুষ মারা যাচ্ছে, এই দৃশ্য কোনোদিন তিনি দেখেছেন? মানুষ খাবারের জন্য যন্ত্রণা কষ্ট ভোগ করছে, একজন রিক্সা চালকের কষ্ট তিনি বুঝেন? তাহলে ডিমের দাম যদি 100 টাকা হয় তার সমস্যা কি? মাংসের কেজি যদি 1 লাখ টাকা হয় তার সমস্যা কি? তার তো হাজার হাজার কোটি টাকা রয়েছে। এটা তো আগে থেকেই বলা যে বৈষম্য থাকবে না, আমরা সুন্দর একটি দেশ গড়তে চাই যেখানে ভেদাভেদ থাকবে না, কিন্তু এতদিন পরে এসেও এই বিষয়গুলো কেন আসলে হচ্ছে? আওয়ামী লীগ বা নতুন বাংলাদেশের প্রত্যাশা তো সবার আছে, কি বলবেন আসলে? দেখেন আপনার 24-এর পরে আরও বেশি বৈষম্য বেড়েছে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জায়গায়। বিশেষ করে এই যে সরকার গঠন করা হলো সবাইকে বাদ দিয়ে, গত 7-8 বছর ধরে আমরা তো রাজপথে লড়াই করেছি, আপনি নিজে দেখেছেন, আপনিও তো আমাদের মতন ইয়াং, এবং অন্যান্য সাংবাদিকরাও আমাদের কাছে প্রশ্ন করে যে আপনারা 18 সাল থেকে 24 সাল পর্যন্ত এত ভূমিকা রাখলেন, আপনাদেরকে এই সরকারে কে আপনাদের উপদেষ্টা, আপনাদের পরামর্শে কাকে বসানো হয়েছে? আমরা কোনো উত্তর দিতে পারি না। আপনি ঠিক একইভাবে বিএনপির কাছে প্রশ্ন করেন, বিএনপি বলতে পারবে না যে তার পরামর্শে কাউকে এখানে যুক্ত করেছে। জামাত বলেন, অন্যান্য দল বলেন, অর্থাৎ যারা বিপ্লবে অংশ নিল সেই বিপ্লবী ব্যক্তিবর্গকে বাদ দিয়ে যদি আপনি একটি উপদেষ্টা পরিষদ গঠন করেন, সর্বপ্রথম তো ওই জায়গা থেকে বৈষম্য শুরু হয়েছে। তো ওই জায়গা থেকে আপনার বৈষম্য শুরু হওয়ার কারণে এটি আসলে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে।
এখন যে সরকার গঠন হয়েছে সাধারণত এই ধরনের বিপ্লবের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার বলেন জাতীয় সরকারের আদলে গঠিত হয়। তো ভালো কথা, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, কিন্তু এইটাতে আসলে জাতীয় ঐক্যমত এবং সংহতি নাই। এই সরকারে সকল বিপ্লবীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়নি। এই কারণে যেটি হচ্ছে, এই সরকারকে ডে বাই ডে মানুষ কিন্তু অন করা বন্ধ করে দিচ্ছে। বিভিন্ন সামাজিক রাজনৈতিক গোষ্ঠী তারা কিন্তু ডে বাই ডে এই সরকারকে নিজেদের আর মনে করছে না। যে অন্তর্বর্তী সরকারের 4 মাস তাদের ভালো খারাপ মিলিয়ে যতটুকুই কাজ করেছে তারা, আপনি তাদেরকে 10-এ কত মার্ক দিবেন? আমি 10-এ তাদের 2 দিব। এটা তো একেবারে কম হয়ে গেল কিনা? দেখেন, এই সরকারের 2 মাস শেষ হয়নি, 4 মাস 2 মাস শেষ হয়নি, তখন থেকে সমালোচনা শুরু হয়েছে। আর ফখরুদ্দিন মঈনুদ্দিন তারা কিন্তু 6 মাস পর্যন্ত তাদের প্রশংসা ছিল, 1 বছর পর্যন্ত কিছু কিছু সমালোচনা ছিল, মানে 6 মাসের পরে। কিন্তু এই সরকারের 2 মাস শেষ হওয়ার পরপরই ব্যাপকভাবে সমালোচনা শুরু হয়েছে। এই কারণে আমি তাদেরকে 10-এ 2 দিতে চাই, যে 2 মাসেই তারা আসলে বিভিন্ন সেক্টরে সমালোচনা তাদেরকে নিতে হচ্ছে। কেন সমালোচনা করব না আপনি বলেন? যেখানে ওবায়দুল কাদের পালিয়ে যাচ্ছে, হাসান মাহমুদ পালিয়ে যাচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পালিয়ে গেল, এছাড়া এরকম আরও অনেকে পালিয়ে গেল, স্বয়ং শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। তো ওই সময় যারা করেছে সেটা নয় বাদ দিলাম, ওই সময় একটি প্রেক্ষাপট ছিল, কিন্তু বাকিদেরকে যখন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিল 8 আগস্ট, তারপর থেকে যারা পালিয়ে গেছে, আমি ধরে নিলাম যে আরও 2 সপ্তাহ আপনার তাদের নিয়ন্ত্রণে অনেক কিছু ছিল না। তারপর থেকে আচ্ছা আমি বাদ দিলাম যে আরও 1 মাস, তারপর থেকে আরও বাদ দিলাম 2 মাস, তারপর থেকে আপনি আরও বাদ দিতে বলবেন আমাকে? ঠিক আছে, সব বাদ দিয়ে দিলাম, আপনারা ওদেরকে পালাতে যেতে সহযোগিতা করেন। যখন পালাতে যেতে তাদেরকে সহযোগিতা করবেন, তখন আমি কি আপনাকে প্রশংসা করতে পারি? এই যে শেখ পরিবারের একজনও এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না, কেন হলো না, কি কারণে হলো না? সেটা কি ব্যর্থতা না তাদের? কোথায় আছে? বাংলাদেশে আছে, নাকি আমেরিকায় পালিয়ে গেছে, না ভারতে গেছে? সেটি তো আমাদেরকে বলতে হবে। যখন আওয়ামী লীগের হাইকমান্ডের কাউকে আপনি ধরছেন না, যখন শেখ পরিবারের কাউকে আপনি ধরছেন না, যখন নিত্যপণ্যের দাম আপনি নিয়ন্ত্রণে রাখতে পারছেন না, যখন আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছেন না, যখন আপনি এই যে প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের ডিসিএসপিদেরকে আরও বেশি গুরুত্ব দিচ্ছেন, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজনকে আরও বেশি সুবিধা দিচ্ছেন, পদায়ন করছেন, তখন আপনার প্রশংসা আমি কেমনে করি? আপনি প্রশংসা পাওয়ার মতন একটা জায়গায় আপনি ভূমিকা রেখেছেন, সেটি হলো যে ভারতের বিরুদ্ধে যে ধরনের ভূমিকা রাখা দরকার সেক্ষেত্রে আপনি ভূমিকা রেখেছেন, সেজন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু বাকি একটি জায়গা আপনি দেখাতে পারবেন না, বিশেষ করে জাতীয় ঐক্যমত সৃষ্টির ক্ষেত্রে এই সরকারের কোনো ভূমিকা নাই। বরং আজকে যে দলগুলো বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে এবং এই যে বিভাজিত হয়ে গেছে ফ্যাসিবাদ বিরোধী শক্তি, এর জন্য দায়ী সরকারকে নিতে হবে। এই সরকার একটি জাতীয় সংলাপ করলো। আমরা মনে করেছিলাম যে জাতীয় সংলাপ থেকে ডক্টর ইউনূস হয়তো সবার অংশীদারিত্বের সরকারের প্রস্তাব দিবে বা জাতীয় সরকারের প্রস্তাব দিবে, কিন্তু তিনি কি করলেন? শুধুমাত্র ভারতের বিষয়ে আমাদের মতামত জানতে চাইলেন। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দলগুলোর সাথে 3টি বৈঠক করেছে। প্রথম বৈঠক কেন? 15ই আগস্ট পালন করতে দিবে কি দিবে না, একটি বিষয়, হা বা না উত্তর। আমরা না উত্তর দিয়েছি। দ্বিতীয় হলো যে আপনার এই যে জাতীয় সংলাপ, সেখানে ভারতের বিষয়, এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আলোচনা হয়েছে। আর তৃতীয় আরেকটি বিষয় আমাদেরকে ডেকেছিল, সেখানে আসলে নির্দিষ্ট কোনো টপিক ছিল না, তখন আমরা আমাদের জায়গা থেকে আলোচনা জানিয়েছিলাম বা আমাদের বিবৃতি বা প্রস্তাব দিয়েছিলাম। তো সেখানে আলোচনার কোনো বিষয় ছিল না এবং আমাদের কতটুকু গ্রহণ করা হলো সেটিও আমরা জানি না। এই 3টি জায়গায় তিনি আমাদেরকে ডেকেছেন। কিন্তু এই যে অংশীদারিত্বের সরকার, আমি চ্যালেঞ্জ করে বলছি, পৃথিবীর ইতিহাসে কোনো দেশে আপনি দেখাতে পারবেন না যে বিপ্লবের পরে সবাইকে নিয়ে সরকার গঠন করে একটি জাতীয় ঐক্যমত সৃষ্টি করে সামনের দিকে অগ্রসর না হলে ওই সরকার ব্যর্থ হয় এবং ওই বিপ্লব ব্যাহত হয়। আজকে আমার কাছে মনে হচ্ছে 71-এর পরে যেমনিভাবে স্বাধীনতা ব্যাহত হয়েছিল, বিপ্লব ব্যাহত হয়েছিল, আজকে 24-এর পরে ঠিক ওই 71-এর পর যা যা হয়েছিল তাই দেখছি। 71-এর পরে যেমনিভাবে শেখ মুজিবের নেতৃত্বে স্বাধীনতাকে তারা দখল করেছিল, ঠিক একইভাবে 24-এও এই বিপ্লবকে আজকে দখল করা হয়েছে। কারা দখল করছে? কারা দখল করেছে আপনি দেখেন, যারা সরকার গঠন করেছে তারাই দখল করেছে।
বাকিদের যদি আপনি যদি মনে করেন যে আমি মেসি হয়ে গেছি শুধুমাত্র 36 দিন খেলে, আর বাকিরা কি করলো তাহলে? এই যে বিএনপি জামাতের হাজারো মানুষ গুম খুনের শিকার হয়েছে, তাদের ভূমিকা নাই? আমরা তো দেখেছি 18 সালে আপনারা কোটা নিয়ে আন্দোলন করেছেন। আমরা কি সেই আন্দোলন সফল করি না? হ্যাঁ, সেই আন্দোলন সফল করেছেন। পরবর্তীতে আপনি তো উত্তর দিয়ে দিলেন, তাহলে আমি আর কি বলবো এই দর্শকদের বিষয়টাতে উদ্দেশ্যে? আসলে বলেন। মানে কি বলবেন, মানে পরবর্তীতে তো আপনাদের নেতৃত্বেই তখন আমরাও পরবর্তীতে শুনেছিলাম, কিন্তু আপনারা বলেছিলেন যেহেতু আপনার রাজনৈতিক দলে চলে এসেছি সেহেতু আমরা চাই যে অন্যরা করুক, তারা সফল হোক, আমরা সঙ্গে আছি। তো পরবর্তীতে আপনাদেরকে কি মাইনাস করার ষড়যন্ত্র হলো কিনা? না, আপনি দেখেন 24 সালে আমাদের সভাপতি নুরুল হক নূর গ্রেপ্তার হয়েছে এবং আমার বাসায় 2বার অভিযান চালিয়েছে। সেই সময় দেখেন যখন আবু সাইদকে এবং ছাত্রদল নেতা ওয়াসিমকে যখন গুলি করে হত্যা করা হলো, তখন দেখেন সর্বপ্রথম আমরা গণ অধিকার পরিষদ এবি পার্টি এবং ববি হাজজার সাহেবের এনডিএম আমরা একসাথে কিন্তু ওই দিন ইনস্ট্যান্ট সাথে সাথে বিকালে আমরা বিক্ষোভ মিছিল করেছি। এবং তারা ওই দিন সকালে আমরা যারা 2018 সালের সংগঠক ছিলাম তাদের পক্ষ থেকে আমরা কিন্তু নাগরিক প্রতিক্রিয়া সমাবেশ, ওই যে হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় নির্যাতন হচ্ছে, গ্রেপ্তার করছে, এর প্রতিবাদে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম, আমরা যারা 18 সালের সংগঠক ছিলাম। তো এরকম অনেকগুলো কর্মসূচি আমরা কোটা আন্দোলনের পক্ষে আমরা করেছি সরাসরি দলের পক্ষ থেকে, 2018 সালের যারা সংগঠক ছিলাম তাদের পক্ষ থেকে। ভাই, আপনি বিএনপির কথা বললেন, বিএনপি নিয়ে একটু বলতে চাই যে বিএনপি আপনার নির্বাচনী এলাকায় বিএনপি কে আসলে বিএনপি নেতাকর্মীদের চিঠি দেওয়া হয়েছিল যে তারা যেন আপনাকে সহযোগিতা করে। সেখানকার পরিস্থিতি কি এখন? আপনার নির্বাচনী এলাকা ঝিনাইদহ, আপনি ওখানকার নির্বাচনে কি ভাবছেন এবং বিএনপির সঙ্গে ওখানে আপনার সম্পর্কটা কেমন? দেখেন, একটি চিঠি দিয়েছি, এটি আসলে বিএনপির দলীয় সিদ্ধান্ত। এক্ষেত্রে আসলে বিএনপি মন্তব্য করলে ভালো হয় যে তারা আসলে কেন চিঠি দিলেন, এটি বিএনপির একান্তই দলীয় সিদ্ধান্ত। তবে আমি মনে করি যে আসলে ইতিবাচক চিন্তার জায়গা থেকেই, যেহেতু একসাথে আন্দোলন সংগ্রাম আমরা সবাই করেছি, তো সেক্ষেত্রে সমমনা দলগুলোকে সাথে রাখা, আগামীতে জাতীয় সরকারের ঘোষণা বিএনপির আছে, সব দলকে সাথে নিয়ে সরকার গঠন করা, ক্যাবিনেট গঠন করা, এজন্য হয়তো বিএনপি ইতিবাচক চিন্তার জায়গা থেকে চিঠি দিয়েছেন। এবং আমি যেহেতু এই আন্দোলনে, বিএনপি নিজে তো জানে যে আমরা একসাথে কাজ করেছি এই আন্দোলনে, রাজনৈতিক শক্তিকে সম্পৃক্ত করার জন্য, হাসিনা পতনের আন্দোলনে আমার এই ভূমিকা, এটি তো অন্তত বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জানে, সালাউদ্দিন আহমেদ জানে, যে আমাদের সভাপতি নুরুল হক নূর সহ আমাদের গণ অধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দরা কী ভূমিকা রেখেছে। আমরা বিএনপির মতো এত বড় শক্তি না, কিন্তু সাধারণ মানুষকে আন্দোলনে সম্পৃক্ত করা, ছাত্রদেরকে সম্পৃক্ত করা এবং আন্দোলনের অতীত অভিজ্ঞতা সব মিলিয়ে কিন্তু আমরা একটি ভালো জায়গায় ছিলাম। হ্যাঁ, তো সেক্ষেত্রে বিএনপি হয়তো মনে করেছে না, এই ছেলেরা আসলে তারা যাতে করে কাজ করতে গেলে এলাকায় কোনো ধরনের বাধার সম্মুখীন না হয়, সেই ইতিবাচক চিন্তার জায়গা থেকে চিঠি দিয়েছেন। আমার একই সঙ্গে দুটো প্রশ্ন। আপনার দল গণ অধিকার পরিষদ 300 আসনে প্রার্থী দিবে কিনা? আরেকটা প্রশ্ন, আপনারা ঠিক কত দিনের মধ্যে নির্বাচন চাচ্ছেন? সবকিছু মিলিয়ে যদি আসলে বলতেন। দেখেন, প্রধান উপদেষ্টা একটি রোডম্যাপ দিয়েছেন, সেটি নিয়ে অনেকে পজিটিভ মন্তব্য করছে, আবার অনেকে নেতিবাচক মন্তব্য করছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আসলে প্রধান উপদেষ্টার উচিত হবে একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করা, কারণ পরিকল্পনাবিহীন, আনপ্ল্যান্ড এবং একই সাথে আপনার সীমাহীন, আনলিমিটেড কোনো সরকার হতে পারে না। এই সরকারকে অবশ্যই লিমিটেড হতে হবে, এই সরকারকে অবশ্যই প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। তো সেক্ষেত্রে তাদের 6 মাসের প্ল্যান কি, 1 বছরের প্ল্যান কি, 1.5 বছরের প্ল্যান কি, বা 1 সপ্তাহের প্ল্যান কি, 3 মাসের প্ল্যান কি, এগুলো তো আসলে আমরা জানতে চাইতেই পারি। এবং সেই নাগরিক দায়িত্ব কিন্তু আমাদের আছে, আমাদের অধিকার আছে। সেই প্রশ্ন রাজনৈতিক দলগুলো করতে পারে, একজন সাধারণ নাগরিক করতে পারে, একজন সাংবাদিক করতে পারে, একজন আইনজীবী করতে পারে, সবাই করতে পারে যে আপনার রোড ম্যাপ কই, আপনার প্ল্যান কি, চাইতে পারে না? হাসিনা তো আনলিমিটেড থাকতে চেয়েছে, হাসিনা তো আনপ্ল্যান্ড, শুধুমাত্র নিজের ক্ষমতা কক্ষিগত করার জন্য থাকতে চেয়েছে। তো আর কোনো গভর্নমেন্ট এইভাবে আনলিমিটেড হোক সেটি কেউ চায় না। হয়তো 2-1 আবেগের বসে বলতে পারে হ্যাঁ আমরা চাই, মানুষকে কিন্তু ভুলভাবে মেসেজ দেওয়া হচ্ছে, হ্যাঁ বিভিন্নভাবে ভুলভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে কাউকে কাউকে যে আনলিমিটেডই ভালো, হ্যাঁ আনপ্ল্যান্ডই ভালো, এই ধরনের কথাবার্তা অনেকে বলছে। কিন্তু যারা শিক্ষিত সচেতন তারা কিন্তু বলছে না, সব কিছুর শেষ আছে, কোথায় গিয়ে থামতে হবে সেটি জানতে হবে। এই কথাগুলো যারা শিক্ষিত সচেতন তারা কিন্তু বলছে। তো আমরা মনে করি যে সরকারের উচিত একটি রোড ম্যাপ দেওয়া। ডক্টর ইউনূস যে বক্তব্য দিয়েছেন এটি আসলে স্পষ্ট কোনো বক্তব্য না, এটি অনুমান নির্ভর। তিনি কিন্তু বলেছেন যে অল্প কিছু সংস্কার, একটি সংস্কারের প্রস্তাবনা তৈরি করতে 1.5 বছর লাগে না, 6 মাস 1 বছর যথেষ্ট আমি মনে করি।
কারণ এই সরকার যদি মনে করে যে না আমরাই রাষ্ট্র সংস্কার করব, আবার বলেছে যে বৃহৎ পরিসরে সংস্কার করতে গেলে আরও 6 মাস, এই কথা বলেছে। আপনি 1 বছরে অল্প পরিসরে করলেন আর 6 মাসে বৃহৎ পরিসরে করবেন, এই যে বক্তব্যের মধ্যে অস্পষ্টতা, এটি কারা খেয়াল করবে? এটি যারা রাজনীতি বোঝে জানে তারা কিন্তু এগুলো খেয়াল করে যে এইখানে বক্তব্যের দুর্বলতা আছে। তা আমি মনে করি ডক্টর ইউনূসের বক্তব্যের বা রোডম্যাপ প্রকাশের যথেষ্ট দুর্বলতা আছে। তার উচিত হবে এ ধরনের চালাকি বক্তব্য না দিয়ে, এ ধরনের অস্পষ্ট বক্তব্য না দিয়ে একটি স্পষ্ট বক্তব্য দেওয়া যে আমার 2 মাস দরকার। হ্যাঁ, আমার কথা যে তার আপনার 3 বছর দরকার, সে বলুক আমি দুঃখিত 2 মাস না, আমি যেটি বলতে চেয়েছিলাম সেটা 2 বছর দরকার। আচ্ছা, আমার 2 বছর দরকার, আমার 3 বছর দরকার, আমার 5 বছর দরকার, এই কথাগুলো স্পষ্ট বলতে হবে। আর 5 বছর যদি দরকার হয় তাহলে 5 বছরের সরকারের রূপরেখা তৈরি করতে হবে। এখন এই যে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে, এই উপদেষ্টা পরিষদ তো আসলে 3 মাসের উপদেষ্টা পরিষদ। 3 মাস রাষ্ট্র চালানো, নির্বাচন দেওয়া, তার জন্য যে ধরনের উপদেষ্টা পরিষদ গঠন করা দরকার সেটি হয়েছে। কিন্তু 6 মাসের জন্য, 6 মাস মেয়াদের জন্য এই উপদেষ্টা পরিষদ পারফেক্ট না। আর যদি 1.5 বছর বলেন, 2 বছর বলেন, তাহলে তো একদমই না। দেখেন এখানে যে সমস্যা হয়েছে এই উপদেষ্টা পরিষদে, যে আপনার মানে একজনকে 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, আবার একজনকে 3টি, আবার একজনকে দেখেন কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি, তার মানে সব মন্ত্রণালয়ের তিনি দায়িত্বে। এই সমস্যাগুলো কিন্তু এখানে হয়েছে। তো এটি আসলে যেটি হয়েছে, এই সরকার আসলে 6 মাস হয়তো তারা ঠিক ছিল এই উপদেষ্টা পরিষদ দিয়ে, কিন্তু 1.5 বছর 2 বছর তার জন্য মিনিমাম 4 মাস অলরেডি শেষ। জি, শেষ। এটাই বলছি যে আসলে আপনার সেই জায়গা থেকে 1.5 বছর 2 বছর চালানোর জন্য অবশ্যই মিনিমাম 50 জন উপদেষ্টা দরকার ছিল, এবং এক্ষেত্রে অবশ্যই সকল দলের অংশীদারিত্বের উপদেষ্টা। শুধুমাত্র নিজেদের পছন্দ হইলো আমার সাথে অমুকের বনাবনি আছে, পছন্দ আছে, আগে থেকে সম্পর্ক, আমার বন্ধু, হ্যাঁ একসাথে এনজিও কাজ করেছি, আর তাদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করলাম, আর তারা 1.5 বছর 2 বছর সঠিকভাবে চালাতে পারবে, এটি না। এই কারণেই কিন্তু ডক্টর ইউনূসের সমালোচনা হচ্ছে, এই গভর্নমেন্টের সমালোচনা হচ্ছে যে উপদেষ্টা পরিষদে গঠনে আসলে সমস্যা। তো আমি যেটি বলছিলাম যে অবশ্যই রোডম্যাপ স্পষ্ট হতে হবে। যেভাবে তিনি বক্তব্য দিয়েছেন এটি কোনো স্পষ্ট বক্তব্য না। এই বক্তব্য আসলে মানুষের কাছে খুব বেশি গুরুত্ব পায়নি, যে তিনি আসলে একটি রোডম্যাপ প্রকাশ করেছেন, রোডম্যাপ প্রকাশ করবেন, হ্যাঁ ওই যে একটা আলোচনা সৃষ্টি হবে, তার ওই বক্তব্যের পরে সেই আলোচনা সৃষ্টি হয়নি। এটি আসলে দলগুলো এখন যেটি বলছে আমরা নির্দিষ্ট রোডম্যাপ চাই, আমরা নির্দিষ্ট সময় চাই, আমরা নির্দিষ্ট পরিকল্পনা জানতে চাই। তো আমিও সেই দিকে যাচ্ছি, নির্দিষ্ট প্ল্যান আমি তাদের জানতে চাই। নির্দিষ্ট কোনো সময় বলবেন কিনা যে আমি সময় বলা কি ঠিক হবে? সময়টা অবশ্যই ঠিক হতে হবে, সেটি একটি গোলটেবিল বৈঠক করতে হবে। ডক্টর ইউনূসের নেতৃত্বে সকল দলের আপনার 5 জন করে প্রতিনিধি থাকবে, এবং যারা উপদেষ্টা পরিষদ তারা থাকবে, সবাই থাকবে। প্রয়োজনে সেখানে হতে পারে টোটাল সংখ্যা 200 জন, আইনজীবীদের প্রতিনিধি থাকতে পারে, মাদ্রাসার শিক্ষকদের থাকতে পারে, মানে সকল আপনার স্টেকের প্রতিনিধি থাকতে হবে। তো সেখানে থাকার ভিত্তিতে প্রয়োজনে সেখানে 1 সপ্তাহ ব্যাপী মিটিং হবে, প্রয়োজনে 2 দিন ব্যাপী মিটিং হবে, বা 3 দিন 4 দিন, যতদিন সময় লাগে, সেখানে বসে রাষ্ট্র পরিচালনার একটি রোডম্যাপ, সময়, টাইম ফ্রেম, কি করতে চাই সব কিছু ঠিক করা যেতে পারে। তো আমি মনে করি ডক্টর ইউনূসের উচিত হবে আরেকটি জাতীয় সংলাপ আয়োজন করে সেই টাইম ফ্রেমটা আসলে ঠিক করা। নির্বাচন প্রসঙ্গে অবশ্যই এটি আসলে আমি এককভাবে বললে 1.5 বছর 2 বছর পড়লে এটি কেউ খুশি হবে, কেউ অখুশি হবে, আমি সেটি চাই না বলতে। একটু আওয়ামী লীগ প্রসঙ্গে বলা যে আওয়ামী লীগ আসলে সরাসরি না হলেও বিভিন্ন সময় মিছিল মিটিং করছে ছাত্রলীগের বা আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের লোকজন, কিন্তু আপনাদের আসলে একটা বিষয় যে তারা মানে আগে থেকেই বলতো যে আপনাদেরকে বিশেষ করে যেভাবে নির্মম নির্যাতনের শিকার আপনারা হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই তারাই এখন বিভিন্নভাবে নানান পরিচয়ে যাচ্ছেন, ফুল দিচ্ছেন, এবং গতকাল 6 জন গ্রেপ্তারও হয়েছেন, 6 থেকে 7 জন। এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখেন? এবং তারা আপনাদেরকে বলতো যে দেখা না দিলে তুমি কথা বলবা না, সেই আপনাদের বন্ধু বলা ঠিক হবে না, আপনাদের একই বয়সের রাজনীতি আসলে করা সাদ্দাম, তারাও এখন দেশের বাইরে। তো তাদের আসলে যে বক্তব্যগুলো দেয়া হচ্ছে এবং বিভিন্নভাবে এখন যাওয়া, গ্রেপ্তার, আওয়ামী লীগ প্রসঙ্গে কি বলবেন? আসলে তাদের অবস্থান কি ঠিকভাবে আছে, নাকি আরো সরকারের আরো কৌশলী হওয়া উচিত এই বিষয়গুলোতে? সাদ্দাম কি পালিয়ে গেছে? সাদ্দামকে প্রশ্ন করা হয়েছিল আপনি কোথায়, সে বলে আমি তো আমার অবস্থান স্পষ্ট করে আপনাদেরকে বলবো না, তো সে বলে নাই আর কি। তো এখনো যে যদি পালিয়ে না যেও থাকে, তারপরে যেরকম ব্যারিস্টার সুমন গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত তারা হচ্ছে যে ফেসবুকে লাইভ করেছে, তো তারা তো বাংলাদেশে থেকেও এগুলো করছে, সরকারের আর এই বিষয়ে কৌশলী হওয়া দরকার কিনা? আমি ব্যারিস্টার সুমনের প্রসঙ্গে বলতে চাই যে তিনি আসলে বেশি চালাকি করতে গিয়ে ধরা খেয়েছেন। আমি তাকে আসলে অপরাধী মানে তিনি গুমের সাথে জড়িত, হত্যার সাথে জড়িত,
বা তিনি আওয়ামী লীগের মাস্টার মাইন্ড, আমি সেটি মনে করি না। তিনি আসলে এমপি হওয়ার জন্য কিছু চালাকি করেছিলেন, হ্যাঁ, যে এইভাবে জনপ্রিয়তা অর্জন করতে হবে এবং একই সাথে শেখ হাসিনার সাথে সম্পর্ক রাখতে হবে, আলোচনায় আসা যায়, আলোচনায় আসতে হবে। এই জায়গা থেকে তিনি আসলে ধরা খেয়েছেন। কিন্তু তিনি অপরাধ করেছেন, অপকর্ম করেছেন, দুর্নীতি করেছেন বা কারোর উপর আঘাত করেছেন, এই কাজগুলো তিনি করেননি। তা আমার প্রশ্ন হলো যে ব্যারিস্টার সুমন যদি গ্রেপ্তার থাকতে পারে, তাহলে আওয়ামী লীগের একজন পরিকল্পনা মন্ত্রী মান্নান সে কেন জামিন পায়? আমার প্রশ্ন হলো যে সাবের হোসেন চৌধুরী শেখ হাসিনার রাজনৈতিক সচিব ছিল, একই সাথে এমপিও ছিলেন এবং মন্ত্রী ছিলেন, তিনি কিভাবে জামিন পাইলেন? সেই জায়গায় সুমন আটক। আমি ওই যে বললাম না, সুমন ঠিক আছে, সুমনের অপরাধ আছে, অপরাধের ধরন আছে। সুমনের অপরাধ হলো অতিমাত্রায় চালাকি করা এবং একই সাথে মানে কিছু শয়তানি করে আসলে কীভাবে এমপি হওয়া যায়, দুষ্টামি করে কীভাবে এমপি হওয়া যায়, সেই ফাপড়বাজির মাধ্যমে তিনি আসলে লিপ্ত হয়েছিলেন। কিন্তু তিনি আসলে একদম বড় মাফিয়া হয়ে গেছেন আমি এটি মনে করি না। তো ওরা জামিন পেয়ে গেল, সুমন কেন পাচ্ছে না জামিন? সেই প্রশ্ন তো অবশ্যই অনেকে করতে পারে। আবার সাদ্দামকে বলতে চাই যে তুমি বাবা এত বীর বাহাদুর, হ্যাঁ, তুমি ডাকসুতে তোমার এবং সঞ্জিতের নেতৃত্বে আমাদের উপর হামলা চালিয়েছ। আমি স্পষ্টভাবে বলতে চাই যে সাদ্দাম এবং সঞ্জিত এই দুজন এজেন্ট, সরাসরি এজেন্ট, ভারতের এজেন্ট। আমরা নিজে চোখে দেখেছি ডাকসুতে আমাদের উপর হামলা এদের নেতৃত্বে চালানো হয়েছে। কেন? এনআরসি এবং সিএএ বিরোধী যে আন্দোলন ভারতে শুরু হয়েছিল, আপনি জানেন, ভারতের জনগণ করছিল, ওই যে নাগরিকত্ব বাতিল করা হয়েছিল, সেই তার বিরুদ্ধে যে আন্দোলন, আমরা কিন্তু ভারতের জনগণের সাথে সম্পৃক্ত হয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু করি। তখন আমাদের উপর হামলা হয় আপনার রাজু ভাস্কর্যে। এরপরে রাজু ভাস্কর্যে হামলা হওয়ার পরে আমাদের সাথে যেহেতু মুক্তিযুদ্ধ মঞ্চ পারে না, আমাদের লোকবল বেশি ছিল, তখন কি হলো, যখন মুক্তিযুদ্ধ মঞ্চ পারছে না তখন ছাত্রলীগ সরাসরি আসলো। কারণ প্রথম ছিল আপনার মুক্তিযুদ্ধ মঞ্চের মাধ্যমে, দ্বিতীয়টা ছিল যে ওরা ব্যর্থ হলে ছাত্রলীগ। তা আমরা ডাকসুতে গেলাম, যাওয়ার পরে সাদ্দাম এবং সঞ্জিতের নেতৃত্বে হামলা, এবং সেখানে ওরা বিভিন্ন জায়গায় যে কথা বলেছে সেটি হলো ভারতের অভ্যন্তরীণ বিষয়ে আমরা কিন্তু নাক গলাচ্ছি। তার মানে কি? তার মানে ভারত চায়নি যে ভারতের বিষয়গুলো নিয়ে বাংলাদেশে আন্দোলন হোক। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা সাধারণ ছাত্ররা ছিলাম, আমরা তো আসলে অ্যাকচুয়ালি যেটি হয়েছে যে ওই বাধ্য হয়ে ছাত্রলীগের মিছিল মিটিংয়ে যাওয়া লেগেছে। হয়তো বিভিন্ন মিডিয়াতে সেটি আছে বা ছবি আছে। এখন যদি আপনি আমাকে বলেন যে আমিও ছাত্রলীগ, তাহলে কেমনে হবে বলেন? এখন এই ছবিকে কেন্দ্র করে যদি আসলে ছাত্রলীগ বানানো হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী ছাত্রলীগ, সবাইকে বাধ্য করা হয়েছে মিছিল মিটিংয়ে যেতে। আওয়ামী লীগ ছিল নাকি? ছাত্রলীগ ছিল নাকি? সেটাই বলছি তো, মিছিল মিটিংয়ে যাওয়ার কারণে যদি সবাই ছাত্রলীগ আওয়ামী লীগ হয়ে যায়, তাহলে তো আসলে কেউ চাকরি পাবে না। তো এখন যদি ভেরিফিকেশন করতে গিয়ে ওই ছবি আছে সাদ্দামের সাথে, সঞ্জিদের সাথে, অমকের সাথে, তমকের সাথে, আর সে চাকরি পাবে না, এটি তো হতে পারে না। এবং একই সাথে আওয়ামী লীগের যারা নিরীহ কর্মী এবং সাধারণ সমর্থক যারা রয়েছে, আমি মনে করি তাদের নাগরিক অধিকার থেকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না। একমাত্র অপরাধী যারা গণহত্যার সাথে জড়িত, অন্যায় করেছে, নিপীড়ন করেছে, নির্যাতক যারা এবং অপরাধী যারা, তাদের ব্যাপারে জিরো টলারেন্স। কিন্তু যারা নিরীহ সমর্থক, নিরীহ কর্মী, তাদেরকে অন্যায়ভাবে হামলা মামলায় জড়ানো যাবে না, চাকরি থেকে বঞ্চিত করা যাবে না। সেই বিষয়ে কিন্তু আজকে আমি ফেসবুকে লিখেছি। আমরা কিন্তু এইভাবে আসলে আমরা ওই ধরনের পলিটিক্সটা করি না যে আসলে রিকনসিলিয়েশনে আমরা বিশ্বাস করি না, আমরা ওই ধরনের পলিটিক্সটা করি না। আমরা মনে করি যে সবাইকে নিয়েই চলতে হবে। এখন আপনার আওয়ামী লীগের আমলে যেটি হয়েছে, কাউকে শিবির বানিয়ে নির্যাতন করা হয়েছে, আবরারকে হত্যা করা হয়েছে, এরকম অসংখ্য ঘটনা ঘটেছে যে শিবির বানিয়ে চাকরি দেওয়া হয়নি। এখন যদি বিষয়গুলো এরকম হয় যে ছাত্রলীগ, নিরীহ মানুষকে ছাত্রলীগ বানিয়ে চাকরি না দেওয়া হয়, নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, তাহলে তো আমরা ওই আমলেই ফিরে গেলাম। আওয়ামী লীগের আর আমাদের ভিতরে পার্থক্য কোথায়? সুতরাং সাধারণ কর্মী এবং নিরীহ সমর্থক, তাদের সাথে অন্যায় আচরণ করা যাবে না, এবং যার মেধা আছে তাকে চাকরি দিতে হবে। অবশ্যই এই কাজটি করতে হবে। মেধা আছে, চাকরি দিবেন না, ছাত্রলীগ বানাবেন, এটি তো হতে পারে না। যে অন্যায় করে নাই তাকে কোনোভাবেই আপনি শাস্তি দিতে পারেন না। আমরা সেই নীতিতে আমরা বিশ্বাস করি। অনেক ধন্যবাদ রাশেদ ভাই। দর্শক, আমরা আসলে কথা বলছিলাম নানান বিষয় নিয়ে, বাংলাদেশের সমসাময়িক বিষয়, নির্বাচন এবং গণ অধিকার পরিষদের এই সময়ের ব্যস্ততা, পথ চলা, সবগুলো নিয়ে সমকাল স্টুডিওতে সমকাল সংলাপে আজকে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন এই সময়ের অত্যন্ত জনপ্রিয় ছাত্রনেতা, এবং ছাত্রনেতা বললে আসলে ভুল হবে, আপনি তো আসলে সাবেক ছাত্রনেতা, এবং কথা হলো এবং তার নির্বাচনী ব্যস্ততা নিয়ে, তার একই সময়ের পথ চলা নিয়ে। আবারও নতুন কোনো সময় আপনাদের সঙ্গে দেখা হবে, নতুন কোনো অতিথি নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি, মামুন সুহাগ।